প্রিয় শিক্ষার্থীরা, রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2022 এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি এই মহামারী করোনাকালীন সময়ে তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের বাংলা শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজ আমি তোমাদের সামনে বাংলা প্রথম পত্রের কবিতা অংশ থেকে একটি কবিতা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি এই অনলাইন ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং বোঝার চেষ্টা করবা। তো আজকের এই কবিতা অংশ থেকে যে কবিতাটি নিয়ে আলোচনা করব সে কবিতাটির নাম হলো সুখ কবিতা। তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর কবিতাটি। প্রথম কবিতাটির পরের কবিতাটি হলো সুখ কবিতাটি। এই সুখ কবিতার লেখক বা লেখিকা হলো কামিনী রায়। সুখ কবিতাটি কে লিখছেন? কামিনী রায়। তো কামিনী রায়ের এই সুখ কবিতাটি বেশ তাৎপর্যপূর্ণ একটি কবিতা। তো এখন এই কবিতাটির আলোচনার পূর্বেই কয়েকটি বিষয় আমি বলি, যেটি হলো যে এই বিষয়গুলি কবিতা, গল্প, প্রবন্ধ সব বিষয়ের ক্ষেত্রে এগুলি আমাদের আলোচনা করলে আমাদের বুঝতে সহজ হবে। যেমন প্রতিটি কবিতার প্রথমেই আমাদের আসে কবি পরিচিতি, অর্থাৎ এই সুখ কবিতাটি কামিনী রায় লিখছে। এই কামিনী রায়ের পরিচিতি, সংক্ষিপ্ত পরিচয় যেটা দেওয়া আছে আমাদের, এটুকুই আমাদের জানা দরকার। দ্বিতীয়ত আসে যেটা আমাদের পাঠের উদ্দেশ্য। কি উদ্দেশ্যে এই কবিতাটি আমরা পাঠ করব? যে কোনো জিনিসের একটা উদ্দেশ্য থাকে, আমরা এখান থেকে কী শিখতে পারব, এই পাঠের উদ্দেশ্য। তৃতীয়ত যেটা আসে পাঠ পরিচিতি, এই কবিতাটির সার সংক্ষেপটা পড়লে পর একটু হয় কি আমাদের কবিতাটি বুঝতে এবং পূর্বেই একটা ধারণা কবিতাটি সম্পর্কে পাওয়া যায়। চতুর্থত যেটা আছে শব্দ অর্থ টিকা। বেশ কিছু শব্দ এর ভিতরে একটু অপ্রচলিত, যেটা আমরা সাধারণত ব্যবহার করি না, এ ধরনের কিছু শব্দ প্রতিটা গল্প, কবিতা, প্রবন্ধের ভিতরে থাকে। তো কবিতাটির ভিতরেও তেমনি অনেকগুলি শব্দ দেওয়া আছে যেগুলি আমরা সাধারণত ব্যবহার করি না, তাহলে আমাদের কাছে এটা একটু বেশ কঠিন মনে হয়। তো এই শব্দগুলি সম্পর্কে যদি আমরা একটু পরিচিত হই, তাহলে কিন্তু কবিতাটি বুঝতে আমাদের কাছে খুব সহজ মনে হয় এবং প্রতিটি লাইন বা বাক্য পড়ে পড়ে আমরা কিন্তু এর ভাবার্থ বা অর্থ বুঝতে পারব। এই জন্য আমরা শব্দার্থ ও টিকা মানে এর ব্যাখ্যা, প্রতিটি শব্দের ব্যাখ্যাও এখান থেকে আমরা জেনে নিলে কবিতাটি আমাদেরকে বুঝতে সহজ হয়। এরপর আসতেছি আমরা পাঠ বিশ্লেষণ, অর্থাৎ মূল কবিতাটিরকে প্রতিটি বাক্য বা প্রতিটি লাইন পরে পরে এটাকে বিশ্লেষণ করা বা ব্যাখ্যা করা। তো এই কাজগুলি করলে পর আমাদের কাছে কি হবে? এই আলোচনার ভিতরে যদি এগুলি আসে, তাহলে আমাদের কাছে কবিতা হোক, গল্প হোক, যাই হোক, সেটা আমাদের কাছে খুব সহজে অনুধাবন করা বা সহজে বুঝতে পারা সম্ভব। তাহলে আমরা প্রথমে আসি কি কবি পরিচিতিতে। কামিনী রায় সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত পরিচয় তা জেনে নিব। আচ্ছা, তো প্রায় 100 বছর আগে এদেশে যে কয়জন মহিলা কবি ছিলেন বা সাহিত্য চর্চা করে গেছেন, তাদের মধ্যে হলেন কবি কামিনী রায়। প্রায় কিন্তু 100 বছর আগে এদেশে যে কয়জন মহিলা সাহিত্যিক ছিল, তাদের ভিতর একজন ছিল প্রধানত কামিনী রায়। এক সময় তিনি জনৈক বঙ্গ মহিলা
হ্যাঁ, এক সময় তিনি কি জনৈক বঙ্গ মহিলা ছদ্ম নামে তিনি লিখতেন। তার ছদ্ম নাম ছিল কি? বঙ্গ মহিলা। এটা কিন্তু প্রশ্নে আসতে পারে, প্রশ্নে কিন্তু থাকতে পারে তার ছদ্ম নাম কী ছিল? বঙ্গ মহিলা বা বঙ্গ মহিলা ছদ্ম নামটা কার ছিল? তার কবিতা সহজ সরল, মানবিক ও উদ্দেশ্য মূলক। তার কবিতাগুলি খুব সহজ ভাষায়, সরল ভাষায় লেখা হইত। তার কবিতায় জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় পাওয়া যায়। মাত্র 15 বছর বয়সে তিনি আলো ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেন। তিনি 15 বছর বয়সে কি কাব্যগ্রন্থ রচনা করেন? প্রশ্ন আসতে পারে। আলো ছায়া বা আলো ছায়া তিনি কত বছর বয়সে এই কাব্যগ্রন্থটি লিখেছেন, বা আলো ছায়ার এই কাব্যগ্রন্থের লেখক কে? এখানে বহু ধরনের প্রশ্ন আসতে পারে, এই জন্য আমাকে জেনে নিতে হবে এটুকু। তো সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থেরই অন্তর্গত। আমাদের সুখ কবিতাটা কোথায় পেলাম? কবির আলো ছায়া কাব্যগ্রন্থের অন্তর্গত, বা ওখান থেকে এটা সংকলন করা হয়েছে এখানে, বা লওয়া হয়েছে। তো কামিনী রায়ের আলো ছায়া কাব্যগ্রন্থ থেকে সুখ কবিতাটি আমরা আমাদের এই 6ষ্ঠ শ্রেণীর পাঠ্যভুক্ত করা হয়েছে। তার অন্যান্য উল্লেখযোগ্য আরও কিছু গ্রন্থ আছে। কি? নির্মাল্য, অশোক সঙ্গীত, তারপর দ্বীপ ও ধূপ, এরপর জীবন পথে ইত্যাদি। কবিতা ছাড়াও কামিনী রায়ের গল্প, নাটক, জীবনী গ্রন্থ রচনা তিনি করেছেন। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী পদক তিনি পেয়েছেন লেখার জন্য। কামিনী রায়ের জন্ম ছিল কত? 1864 সালে বাখরগঞ্জ জেলায়, বর্তমানে যেটা বরিশাল, সেখানে জেলার বাসান্ডা গ্রামে, এবং মৃত্যু হয় তার কলিকাতায় 1933 সালে। এই ছিল এই কবি সংক্ষিপ্ত পরিচয়। এরপর আমরা আসি পাঠের উদ্দেশ্য কি। আমাদের এই কবিতাটি পাঠ করার উদ্দেশ্য কী? আসল উদ্দেশ্যটা হলো আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে, আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। আত্মকেন্দ্রিক ও স্বার্থপরতা, নিজের, এখানে দেওয়া আছে আমাদের শব্দ অর্থের ভিতর, যে তোমার আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতা। আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা বলতে নিজেকেই নিয়ে সব কিছু ভাবা, এটা ত্যাগ করে অন্যের বা মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। আচ্ছা, তা আমাদের পাঠের উদ্দেশ্যটা গেল। এবার আসতেছি পাঠ পরিচিতি। একটু কামিনী রায়ের এই কবিতার একটু সংক্ষিপ্ত পরিচয়টা আমরা জেনে নিই। আমরা সবাই জীবনে সুখী হতে চাই। আমরা কি সবাই জীবনে, প্রতিটা মানুষই কিন্তু সুখী হতে চায়, কিন্তু কিভাবে জীবনে সুখ আসতে পারে, সুখ কবিতায় সেই কবি সুখ কবিতায় কবি সে সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন। আমরা জীবনে সবাই সুখ চাই, কিন্তু সেই সুখ কিভাবে আসতে পারে সেই ধারণাই কবি এই কবিতায় তুলে ধরেছে। পরিষ্কার? তোমরা বুঝতে পারতেছ? আচ্ছা, জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনের দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। শুধু যারা সুখ খোঁজে তারা ভাবে যে কিভাবে তারা এই দুঃখ যন্ত্রণা যদি জীবনে আসে তাহলে দুনিয়াটা কি, পৃথিবীটা কি একটা যন্ত্রণার জায়গা বা নিরর্থক। এ ধারণা আসলে ভুল। কারণ কি? জীবনের উদ্দেশ্য তাৎপর্য আরও বিস্তৃত। জীবনটা শুধু একটু ছোট না, জীবনটা অনেক বড়, জীবন অনেক কিছু। জীবনের উদ্দেশ্য তাৎপর্য আরও বিস্তৃত, অনেক মহৎ। দুঃখ যন্ত্রণার সয়ে সকল সংকট মোকাবিলা করে জীবন সংগ্রামের সফলতার মাধ্যমেই সুখ অর্জিত হয়। আমাদের জীবনে সুখ আনতে হলে কি করতে হবে? জীবনে অনেক দুঃখ কষ্ট এগুলির সয়ে অনেক সংগ্রাম করে তারপর সুখ আনতে হবে। শুধু বসে বসে থাকি যদি সুখ করি তাহলে আমরা কখনো সেই সুখ অর্জন করতে পারবো না, আমাদের জীবনে সুখ আসবেও না। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে যদি শুধু নিজের কথাই আমরা আত্মকেন্দ্রিক হয়ে নিজের স্বার্থের যদি শুধু সুখের কথাই ভাবি, তাহলেও কিন্তু সেটা সুখ নয়, সেখানে কিন্তু সুখ পাওয়া যাবে না। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে, আবার সমাজ থেকে যারা বিচ্ছিন্ন তারাও কিন্তু প্রকৃত সুখ লাভ করতে পারবে না। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখে অংশীদার হয়ে
প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী হয়। এই বিষয়গুলি কিন্তু কবিতাটিতে স্থান পেয়েছে। আচ্ছা, এটি গেল আমার কবিতার সারমর্ম বা পাঠ পরিচিতি। এরপর আসবো কিছু শব্দার্থ ও টিকা নিয়ে। এরপর কিছু আসবো শব্দার্থ আর টিকা নিয়ে। আচ্ছা, তাহলে এখানে বেশ কিছু শব্দ, আমি যখন পাঠ বিশ্লেষণে যাব তো বেশ কিছু শব্দ, আমি কঠিন কঠিন শব্দ পাবো, সেগুলি কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। দেখো, প্রথমে দেওয়া আছে বিষাদময়, একটা শব্দ এখানে আছে। যখনই আমি বাক্যটা পড়তে যাব কবিতাটি, তখনই কিন্তু এই শব্দটা আসবে। তাহলে আমরা একটু আগে পরিচিতি হয়ে নিলে বা পরিচয় হয়ে নিলে আমরা কিন্তু এই শব্দগুলি আমাদের আর বাঁচবে না। যেমন বিষাদময় মানে দুঃখময়, দুঃখ পাবো। তারপর ছিন্ন, সেরা, ছয়কার সে, ডয় শূন্য রয় আকার, আর ছয়ের উপরে চন্দ্রবিন্দু আছে, সেরা। হ্যাঁ, ছিন্ন, ছিন্ন বস্ত্র মানে সেরা বস্ত্র। বিনে, বাদ্যযন্ত্র বিশেষ। হ্যাঁ, তারপর উচ্চ স্বরে, হ্যাঁ, চড়া গলায়, উচ্চ স্বরে কথা বলা বা চড়া গলায় কথা বলা। সিরজিলা, সৃষ্টি করিলেন। তারপরে বিধি, বিধাতা বা প্রভু। নরে, মানুষকে। সমর, যুদ্ধ বা লড়াই। কার্যক্ষেত্র, কাজের জায়গা। প্রশস্ত, 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 প্রসারিত। অঙ্গন, আঙিনা বা উঠান। জিনিবে, জয়লাভ করিবে। লবিবে, লাভ করবে। পরের কারণে, অন্যের জন্য। স্বার্থ, নিজের সুবিধা বা ব্যক্তিগত লাভ। আপনার, নিজের। বলি, উৎসর্গ করা বা উৎসর্গ, ত্যাগ বা বিসর্জন। হৃদয় ভার, মনের কষ্ট। বিব্রত, বেদিব্যস্ত, দিশেহারা বা বিপন্ন, যে কোনো একটি। অবনী, পৃথিবী বা ধরা বা জগৎ। এই শব্দগুলি কবিতার ভিতরে আছে। তাই আমি মূল পাঠ বিশ্লেষণে যাওয়ার আগে এই শব্দগুলি একটু পরিচয় করিয়ে নিলাম। এরপর আমরা আসতে পারি কি পাঠ বিশ্লেষণে। এই পাঠ বিশ্লেষণে আসবো। তো পাঠ বিশ্লেষণে আসবো। দেখো, আমি একটু কবিতাটি আবৃত্তি করে নিই, তারপর পাঠ বিশ্লেষণ। সুখ, কামিনী রায়। নায়িকেরে সুখ, নায়িকেরে সুখ, এ দ্বারা কি শুধু বিষাদময়? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে, কেবলই কি নর জনম লয়? বল ছিন্ন বিনে, বল উচ্চ স্বরে, না 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 মানবের তরে। আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর, নাসিরজিরা বিধি কাদাতে নরে। কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া, সমর অঙ্গন সংসার এই। যাও বীরবেশে কর গিয়া রণ, যে জিনিবে সুখ লবিবে সেই। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবনে মন করিল করিল সকলই দাও, এ জীবন মন সকলই দাও। তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা বলিয়া যাও। পরের কারণে মরণীয় সুখ, সুখ সুখ করি কেদনা আর। যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। আপনার লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই শেষের কয়েকটা মানে ছন্দ, যেগুলি বিভিন্ন ক্লাসে দেখা যায় ভাব সম্প্রসারণও ব্যবহার করা হয়। এত সুন্দর ভাবার্থ আর এত সুন্দর মিল আছে, যেগুলির বেশ অর্থ বহুল। তো আমরা এখন প্রতিটা বাক্যে আমরা একটু পাঠ বিশ্লেষণে আসি। নায়িকের সুখ, নায়িকের সুখ, মানে প্রশ্ন করছে কবি, কোথায় সুখ নেই, কোথায় কিসে সুখ নেই? এ ধরা কি শুধু বিষাদময়? এই ধরা মানে এই পৃথিবী কি শুধু দুঃখের জায়গা? এই বিষাদময়, দুঃখময়, এই পৃথিবীটা কি শুধু দুঃখময়? কোথাও কি সুখ নেই?
যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয়। হ্যাঁ, যাতনে জ্বলিয়া মানে এই যাতনায় জ্বলিয়া আমরা শুধু কি কাঁদতেই থাকবো, কেবলই কি নর জনম লয়। এই নর শব্দ এখানে আছে, নরে মানুষ। এই মানুষগুলোকেই এই সুখ সুখ করে কেঁদে কি নিজের জীবনটাকে কি বিফল করে দেবে? পৃথিবীতে আসার আসল উদ্দেশ্য এটা কি বৃথা করে দেবে শুধু এই সুখ সুখ করে কেঁদে? বলো ছিন্ন বিনে, বলো উচ্চ স্বরে। এই ছিন্ন বিনে মানে সেরা, বিনে মানে বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে। সেরা বাদ্যযন্ত্র বাজাইলে কি শব্দ হয়? শব্দ হয় না। এই ছিন্ন বিনে উচ্চ স্বরে, হ্যাঁ, উঁচা গলায় বলে কি বলবা? না না না, মানবের তরে আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর, নাসির জেলা বিধি কাতাতে নরে। নাসির জিলে মানে নাসির জিলে বিধি, এই সিরিজিলিয়া সৃষ্টি করলেন বিধি মানে বিধাতা বা প্রভু। হ্যাঁ, কিসের জন্য? নরে, মানুষকে। আচ্ছা, তাহলে কি হলো? আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর, নাসির জিলা বিধি কাতাতে নরে। হ্যাঁ, তুমি এই মানে সেরা বিনা বাজিয়ে অথবা উচ্চ স্বরে বলো যে না না না, মানবের তরে, মানুষের কাছে এটা বলো না যে কি বলবা? আছে উচ্চ লক্ষ্য, আমাদের জীবনে অনেক দূর যেতে হবে, অনেক উচ্চ আশা লক্ষ্য আছে। হ্যাঁ, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে এই ধরায় বা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে, এই মানুষকে, মানুষদেরকে। কার্যক্ষেত্রে ওই প্রশস্ত পড়িয়া, কার্যক্ষেত্র প্রশস্ত, এই প্রসারিত কার্যক্ষেত্র আছে, কার্যক্ষেত্র কাজের জায়গায়। কার্যক্ষেত্রে ওই প্রশস্ত পড়িয়া মানে আমাদের এই পৃথিবীতে অনেক প্রসারিত কাজের জন্য, অনেক বড় কাজের জন্য আমাদেরকে পৃথিবীতে কিন্তু সৃষ্টিকর্তা পাঠিয়েছে। সমরঙ্গন সংসার, এই সংসারকে তিনি সমরঙ্গন বলেছেন। কেন? সংসারটা একটা যুদ্ধক্ষেত্রের মতো। সমরঙ্গন মানে যুদ্ধক্ষেত্র। যাও বীরবেশে করো গিয়ে রণ, যাও বীরবেশে, রণ মানে কি? যুদ্ধ। তোমরা বীরবেশে কি করো? যুদ্ধ করো, সংগ্রাম করো। যে জিনিবে, এই জিনিবে মানে জয় করবে। যে জয় করবে, সে কী করবে? সুখ লাভ করবে। বীরবেশে তুমি যে রণ করো, রণ করলে কী করবে? তুমি জয় লাভ করবা আর তুমি সুখ অর্জন করতে পারবা। কেমন একটা দেশকে যদি আমি যুদ্ধ করে, সংগ্রাম করে যদি আমি স্বাধীন করি, তাহলে সেখান থেকে কি আমি অনেক সম্পদ আহরণ করতে পারবো। আর এই সম্পদ আমি কাজে লাগিয়ে কী করব? সুখ লাভ করতে পারবো। এই জন্য বলছে যে কার্যক্ষেত্রে ওই প্রশস্ত পড়িয়া সমরঙ্গন সংসার, এই যাও বীরবেশে করগে রণ, যে জিনিবে সুখ লবিবি সেই, যে কি করবে? যে জিনিবে যে জয়লাভ করবে সেই সুখ ভোগ করতে পারবে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা বলিয়ে যাও। পরের কারণে তুমি সুখ কী করো? বিসর্জন করো, তোমার সুখ বিসর্জন করে দাও, তাহলে তুমি কি করবা? নিজে অনেক সুখ পাবা। পরের কারণে মরণেও সুখ, পরেরকে যদি সুখ দাও তুমি, তাহলে মরণেও তুমি সুখ পাবা। সুখ সুখ করিয়া কেঁদো না আর, যতই কাঁদিবে ততই ভাবিবে, যতই বাড়িবে হৃদয়ে ভার। শুধু সুখ সুখ করে তুমি কেঁদো না, সুখ এমনি আসবে। তুমি পরের উপকার করো, কল্যাণ করো, দেখবা যে তুমি সুখ এমনি পেয়ে যাবা। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অপরি, পরে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্যই এই পৃথিবীতে কাউকেই পাঠাও নাই এবং আসেও নাই। সকলের তরে সকলে আমরা, প্রথমে আমরা পরের তরে, অর্থাৎ একজন আরেকজনের উপর নির্ভরশীল, একে অপরের উপর নির্ভরশীল, আর এই নির্ভরশীলতার মাধ্যমে একে অপরকে কল্যাণ করাই ভিতরেই সুখ নিহিত আছে। আচ্ছা, আজকের মতো এখানেই। তোমরা কবিতাটির আমি যেগুলি বললাম এগুলি একটু মনোযোগ সহকারে তোমরা পড়বা, শব্দ অর্থগুলি পড়বা এবং কবিতাটি বোঝার চেষ্টা করবা। তাহলে এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন হোক, সৃজনশীল প্রশ্ন হোক, সবগুলির উত্তর করতে পারবা বলে আমি আশা করি। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি আজকের মতোই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।